নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। গুজরাট সরকারের আর্থিক সহযোগিতায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট তাদের পরিচালনায় আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং যার বিশেষ উদ্দেশ্য হলো যে টিচার এডুকেশন ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আঞ্চলিক ভাষার মধ্য দিয়ে টিচার এডুকেশনটাকে ব্যক্ত করা। আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো গুণগত গবেষণা, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং তার অনুসন্ধান। কোয়ালিটেটিভ রিসার্চ, এ ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস অ্যান্ড ইটস এক্সপ্লোরেশন। আমরা জানি যে গবেষণার দুটি অ্যাপ্রোচ। একটি অ্যাপ্রোচকে আমরা বলি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ এবং আরেকটিকে বলি কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ গবেষণা যখন আমরা করি একটি পরিমাণগত দৃষ্টিভঙ্গি থেকে করি, অথবা আরেকটি গুণগত দৃষ্টিভঙ্গি থেকে আমরা করি। আমরা আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই গুণগত গবেষণার বিভিন্ন রকম, তার দার্শনিক প্রেক্ষাপট, তার বিভিন্ন রকমের যে টাইপস এবং বিভিন্ন সময়ে এই গুণগত গবেষণার যে বিভিন্ন রকম তার যে ভাগ বিশ্লেষণ, সেগুলো আমরা কিন্তু আজকে আলোচনার মধ্যে আমরা নিয়ে আসবো সেটা আর কি। তা আমরা দেখি গুণগত গবেষণা বলতে বোঝায় কি, হোয়াট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ। খুব সহজে বলা যেতে পারে যে গবেষণার যে বিষয়গুলো আমরা গুণগত, আমরা তথ্যের ব্যবহারের মধ্য দিয়ে যখন আমরা কোনো একটা জিনিসকে আমরা পরিপূরকভাবে, আমরা বিশ্লেষণগতভাবে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটাই গুণগত গবেষণা আর কি। এবং এখানে একটি বিশেষ শর্ত হলো এখানে কিন্তু আমরা সাধারণত আমরা কোনো পরিমাপক আমরা এখানে ব্যবহার করি না সেটা আর কি। ঠিক আছে, তাহলে গুণগত গবেষণা হচ্ছে সেগুলো আমাদের যে নিজস্ব যে ভাবনা, আমাদের যে সাবজেক্টিভ অ্যাপ্রোচ, আমাদের যে ব্যক্তি হিসেবে আমার যে উপস্থাপনা, ব্যক্তি হিসেবে আমার যে ইন্টারপ্রিটেশন, ব্যক্তি হিসেবে আমার যে অভিজ্ঞতা, সেটিকে এই গবেষণার একটা চূড়ান্ত তথ্য, গুণগত তথ্য, বিষয়বস্তু এবং যার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমরা ফাইন্ডিংসে পৌঁছই, সেই পন্থা পদ্ধতি সকল বিষয়গুলিকে একত্রে আমরা কিন্তু গুণগত গবেষণা বলে চিহ্নিত করতে পারি। তার ফলে গুণগত গবেষণা কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু পরিমাণগত গবেষণার পাশাপাশি একটি বৃহত্তর দিক, যেখানে ব্যক্তি হিসেবে আমার যে মতামত, ব্যক্তি হিসেবে আমার যে ভাবনা, ব্যক্তি হিসেবে আমার যে বিষয়বস্তু, ব্যক্তি হিসেবে আমার যে বিশ্লেষণ, সেগুলো অন্তর্ভুক্ত হয় আমাদের এই গুণগত গবেষণার ক্ষেত্রে। একটু যদি বইয়ের ভাষায় আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাই যে কোয়ালিটেটিভ রিসার্চ বাই ডেঞ্জিন অ্যান্ড লিঙ্কলন, তারা কি বলছে আর কি, যে তারা এটাকে রিলেট করার চেষ্টা করেছে গুণগত গবেষণাকে, যেমন মাল্টি মেথডস। যে নাম্বার ওয়ান, যে আমরা দেখব যে একটি বিষয়কে যখন আমরা গবেষণা স্তরে আনি, ক্রমশ কিন্তু এই ধারণা স্পষ্ট হচ্ছে একটা বিষয়কে আমরা যত বেশি রকম পন্থা পদ্ধতির মধ্য দিয়ে ব্যাখ্যা করতে পারি সেটা আর কি। অর্থ হলো এইটা, যেমন যদি আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরা যাক যে আমরা যে সমস্ত বিতর্কিত আমাদের বিষয়বস্তু আছে, যেমন মনে করা যাক বিতর্কিত বিষয়, যেমন আমরা অনেকে মনে করি যে 1945 এয়ার ক্রাশ যখন ক্র্যাশ করে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে মারা যাননি মনে করা যাক। তো অনেকে বলেন মারা গেছেন, অনেকে বলেন মারা যাননি আর কি, দুরকম মতামতই আছে। এখন যখন এই জিনিসটাকে প্রমাণ করব, তখন কিন্তু আমি মাল্টিপল মেথডের মধ্য দিয়েই প্রমাণ করব। যখন আমি কোনো একটা জিনিসে হাতে কলমে করবার চেষ্টা করছি, বাস্তবিক একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে করবার চেষ্টা করছি, তখন কিন্তু এটা মাল্টিপল। কিন্তু আমি কখনো কিন্তু এটা বলছি না যে এই ঘটনার জন্য এটাই হবে, তা বলছি না। কিন্তু আমরা তখন ঐতিহাসিক উপাদান দিচ্ছি, আমরা সেখানে বিভিন্ন রকম সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের কথা বলছি, বিভিন্ন রকমের ইন্টারভিউর কথা বলছি, অনেক বিষয়বস্তুগুলো পাশাপাশি একত্র করে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তখন সেটি কিন্তু ক্রমশ গ্রহণযোগ্য হয়। তার ফলে গুণগত গবেষণায় কিন্তু আমরা বলবো মাল্টি মেথডস কেন, আমরা যে ফেস টু ফেস আমরা তার প্রতিক্রিয়া নিতে পারি, বিভিন্ন ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারি, বিভিন্ন রকমভাবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, বিকল্প হিসেবে বিভিন্ন ডকুমেন্টস থেকে এগুলো কালেকশন করতে পারি, অনেক কিছুর মধ্য দিয়ে যেহেতু আমরা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছই, সেই জন্য কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ ভীষণ রকমভাবে এটা কিন্তু একটা মাল্টি মেথড একটা বিষয়বস্তু কিন্তু এরা অবলম্বন করে। 2 নম্বর আমরা দেখব যে কোয়ালিটেটিভ রিসার্চ এটা কিন্তু ইন্টারপ্রিটিভ, অর্থাৎ এটা কিন্তু কোনো একটা জিনিসের ইন্টারপ্রিটেশনে বিশ্বাস করে, ব্যাখ্যা বিশ্লেষণে বিশ্বাস করে, যে ব্যক্তি হিসেবে আমার যে ব্যাখ্যা, ব্যক্তি হিসেবে আমার যে বিশ্লেষণ, এই ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুবই জরুরি আমরা মনে করি যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে।
ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ টু ইটস সাবজেক্ট ম্যাটার। গুণগত বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত আমরা কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যে জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করব সেটা কিন্তু একটু মানে যে বিষয়টিকে নিয়ে আমরা কাজ করছি তার সাথে যেন মানে সহ সম্পর্ক হয়, কাছে সরাসরি গিয়ে আমরা যাতে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি, যেটাকে আমরা মনে করি যে কোনো এথনোগ্রাফিক স্টাডি আমরা করছি আর কি। আমরা কিন্তু যেখানে এথনোগ্রাফি আমরা স্টাডি করছি আমরা সেই জায়গা থেকেই উপস্থিত হব, যাতে ব্যাপারটা ন্যাচারালিস্টিক হয় যেটা আর কি। অর্থাৎ যদি আমরা মনে করি যে পুরুলিয়ার কোনো একটা সবুজ জাতি নিয়ে আমরা কাজ করছি, তা আমরা কিন্তু পুরুলিয়াতে গিয়েই আমরা কাজ করব সেটা আর কি। সেখানকার পরিবেশ, সেখানকার যে হিউম্যান বিং, সেখানকার যারা কেসেস বা কেস স্টাডিজ, তারাই কিন্তু আমার সেক্ষেত্রে উপকরণ হিসেবে যে আমরা গ্রহণ করব তাদেরকে আর কি। সুতরাং সেখানে কিন্তু আমরা অ্যাপ্রোচটা অনেকটা ন্যাচারালিস্টিক, যে এরকম নয় যে আমি একটা জেনারেল প্রশ্ন তৈরি করলাম, করে সকলের কাছ থেকে মতামত সংগ্রহ করলাম, করে সেই মতামতের ভিত্তিতে কোনো একটা জিনিসকে আমি পরিচালনা, তা নয় কিন্তু সেটা আর কি। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এখানে কিন্তু অনেকটা কিন্তু ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে আমরা এটাকে কিন্তু করছি। 4 নম্বর হচ্ছে ন্যাচারাল সেটিং। এবং যেটা বললাম আর কি, যে যেখানে আমরা কাজটা করছি সেই কাজের যে ক্ষেত্রটা, সেই কাজের ক্ষেত্রটা অনেক বেশি কিন্তু আপন হতে হবে সেটা। অর্থাৎ এখানে কিন্তু কোনো কৃত্রিমতা কিন্তু এখানে কোনো থাকছে না, অর্থাৎ পরিবেশটা কখনো কিন্তু কৃত্রিম কিন্তু হবে না সেখানে আর কি। পঞ্চমত, সেন্স অফ অর ইন্টারপ্রিট ফেনোমেনা ইন টার্মস অফ দ্য মিনিংস পিপল ব্রিং টু দেম। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখব, আমরা এখানে সেই সেন্সটা নেবার চেষ্টা করি যে যাদের উপর নির্ভর করে আমরা কাজটা করছি, যাদের উপর নির্ভর করে আমরা এই গুণগত বিষয়গুলোকে বিশ্লেষণের চেষ্টা করছি। সুতরাং এখানে যে এই যে গুণগত বিশ্লেষণ, এই গুণগত বিশ্লেষণের ক্ষেত্রে যাদের আমার কেস স্টাডির মানে মূল উপযুক্ত বিষয়, তাদের নিজেদের যে বক্তব্য, নিজেদের যে ভাবনা, সেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটা আর কি। ঠিক একই রকমভাবে আমরা বলবো যে বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ এম্পিরিক্যাল মেটেরিয়ালস আমরা এখান থেকে পেতে পারি, যে বিভিন্ন রকম কেস স্টাডি থেকে আমরা সেটাকে সংগ্রহ করতে পারি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটাকে সংগ্রহ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন রকম ইন্ট্রোস্পেকশন, সেখান থেকে আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি, বিভিন্ন রকমের লাইফ স্টোরি, আমরা বলছি না বিভিন্ন রকম বায়োগ্রাফিক্যাল, অটোবায়োগ্রাফিক্যাল যত রকমের স্টোরি হয় আমরা সেগুলোকে কালেকশন করতে পারি। আমরা যদি মনে করি আমরা স্বামী বিবেকানন্দের কোনো একটা বিষয়, তার দর্শন, যে সেই দর্শনটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব, সেটাই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু আমরা এটা করতেই পারি। তার যে এক্সিস্টিং লিটারেচার আছে, তার যে বিভিন্ন রকম রাইটিংস যেগুলো আছে, তার যে বিভিন্ন বক্তৃতা যেগুলো আছে, তার যে সমস্ত পত্রাবলী যেগুলো আছে, সেখান থেকে বিভিন্ন রকম যদি এরকম ছোটো ছোটো ঘটনা, বিভিন্ন বিষয়বস্তু আমরা যদি সেগুলো সংগ্রহ করি, লাইফ স্টোরি, সেগুলি মূল্যবান দলিল হিসেবে কাজ করতে পারে যখন আমি স্বামীজির দর্শনটাকে ইন্টারপ্রিট করব। লাইফ স্টোরি এরকম ইন্টারভিউ আছে, ইন্টারভিউ সে সবসময় ডাইরেক্ট নিতে হবে তারও কোনো কথা নেই। যেমন ফর এক্সাম্পল যেরকম বহু মানুষ আছে যাদের অসংখ্য ইন্টারভিউ তার আগেই অনেক মানুষ নিয়েছেন আর কি, সেরকম এক্সিস্টিং ইন্টারভিউগুলো কাজ হবে। আবার যদি সেখানে স্যাম্পল যদি দেখা যায় যে তাকে আমি সরাসরি নিতে পারছি, জীবিত ব্যক্তি, আমি সরাসরি ইন্টারভিউ নিতে পারি, তাহলে ইন্টারভিউ চার একটা পদ্ধতি। আর অবজারভেশনাল টেকনিক তো এখানে একটা বড় ব্যাপার কোয়ালিটেটিভ রিসার্চে, যে একজন ব্যক্তি হিসেবে আমার যে পারসেপশন, একজন ব্যক্তি হিসেবে আমার যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলো কিন্তু এখানে নথিভুক্ত করা জরুরি, এখানে বিষয়বস্তু হিসেবে থাকা জরুরি, বিষয়বস্তু হিসেবে উত্থাপন করা এখানে জরুরি সেটা আর কি। হিস্টোরিক্যাল রিসার্চটাও কার্যত কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে আমরা ডকুমেন্টগুলোকে অ্যানালিসিস করি সেখানে আর কি। এবং আমরা এখন এই মুহূর্তে যখন বিভিন্ন হিস্টোরিক্যাল রিসার্চ এডুকেশনে যখন করি, অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে হিস্টোরিক্যাল রিসার্চে হয়টা কি, যে রিভিউ অফ রিলেটেড স্টাডিজটা করার পরে যখন ডিটেইল রিসার্চটা করা হচ্ছে, লিখিতভাবে করা হচ্ছে, করার পর সবার শেষে যখন ফাইন্ডিংসটা আমরা করি, ফাইন্ডিংসটা যেন একটা সেপারেট একটা চ্যাপ্টার, যার সাথে অন্য চ্যাপ্টারগুলো প্রায় রিলেট করা যাচ্ছেই না আর কি। যেমন আমি যদি বলি যে বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন, ঠিক আছে, এবার সাপোর্টেড বাই হোয়াট ডকুমেন্টস? এটাকে প্রাইমারি সোর্স দিয়ে সাপোর্টেড, নাকি সেকেন্ডারি সোর্স দিয়ে সাপোর্টেড, নাকি ডকুমেন্টস দিয়ে সাপোর্টেড? সাপোর্টটা কোথায় আমার? তাহলে এই যে ফাইন্ডিংসটা এলাম, এবার আমার সাপোর্ট কই আমার সেটা আর কি। এবং তার ফলে এপিএস স্টাইল 7, যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ওদের যে 7 যে ভার্সান, তাতে খুব স্পষ্ট করে বলেছে আর কি, এই ফাইন্ডিংস সাপোর্টেড বাই দ্য ডকুমেন্টস। অর্থাৎ এই যে আমার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঠিক আছে, সিদ্ধান্ত কোন কোন অবস্থান থেকে, কোন কোন ডকুমেন্টস থেকে, কোন কোন জায়গা থেকে আমি এটাকে মনে করছি যে আমার এই সিদ্ধান্তটা ঠিক, সেই ডকুমেন্টেশন কিন্তু করতে হচ্ছে আর কি। সুতরাং হিস্টোরিক্যাল হলেও আমাকে সেটা করতে হচ্ছে। আবার ইন্টারাকশনাল বলি, বিভিন্ন ভিজুয়াল টেক্সট বলি, আমরা অনেক সময় বলি না ভিজুয়াল অ্যানথ্রোপোলজি। সুতরাং এখানে ভিজুয়াল টেক্সটও খুব মিনিংফুল সেখানে আর কি। তাই এই সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়ে একত্রে বলা যায় কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু ঠিক আজকের এই অবস্থায় একটা বৃহত্তর একটা গবেষণার কিন্তু ক্ষেত্র, এবং যে ক্ষেত্রটা উন্মোচিত করাটা খুব জরুরি। এবং উন্মোচিত করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সেই বিষয়টাকে আমাকে জানতে হচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে সেই বিষয়বস্তুগুলোর একটু যদি আমরা প্রথমে আমরা দার্শনিক প্রেক্ষাপটে একটু জেনে নেওয়ার চেষ্টা করব,
কেননা কেন আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করছি, যে এটাকে হঠাৎ করে আমার মনে হলো যে পরিমাণগত নয় বলে কোয়ালিটেটিভ, তা কিন্তু নয়। পরিমাণগত অবস্থান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু গুণগতটাকে কিন্তু আমরা দেখলাম পরিমাণগত অবস্থান থেকে একটু স্বতন্ত্রভাবে নিজস্ব একটা ভাবনাকে বিস্তার করে একটা দার্শনিক পরিকাঠামোর উপর ভিত্তি করে সে পরিচালিত হলো, সেটা আর কি। ঠিক আছে, সুতরাং তার গুরুত্বটা কিন্তু আমাদের নিতে হচ্ছে, তার গুরুত্বটা আর কি। এবং সেই কারণে আমরা কোয়ালিটেটিভ রিসার্চকে আমরা 3টে স্তরে আমরা ভাগ করেছি আর কি। একটাকে আমরা বলেছি পজিটিভিস্ট মুভমেন্ট ইন রিসার্চ, একটাকে বলেছি অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট ইন রিসার্চ, আর একটাকে বলেছি পোস্ট মডার্নিজম ইন রিসার্চ। সুতরাং ডিভাইডেড ইন্টু 3 ক্যাটেগরিজ সেটা আর কি। একটা পজিটিভিস্ট মুভমেন্ট, একটা অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট, আর একটা পোস্ট মডার্নিজম। এবং সত্যি কথা বলতে 2 এবং 3-এর মাঝামাঝি আরও কতগুলো স্তর কিন্তু ছিল, কিন্তু 2 এবং 3-এর মাঝামাঝি আরও বেশ কিছু কিন্তু স্তর আছে। অনেক সময় আমরা বলি স্কেপটিসিজম, অনেক সময় আমরা বলি যে রিসার্চ ফর ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, এই ধরনের আরও কিন্তু কতগুলো স্তর আছে। সেগুলো আমরা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আমরা এই স্তরটাকে 3টে স্তরে আপাতত আমরা ভাগ করছি: পজিটিভিস্ট, অ্যান্টি পজিটিভিস্ট, পোস্ট পজিটিভিস্ট। কোথাও কোথাও 5টি স্তরের কথা বলা আছে, পজিটিভিস্ট আছে, অ্যান্টি পজিটিভিস্ট আছে, পোস্ট স্ট্রাকচারাল আছে, এবার বিভিন্ন রকমভাবে স্কেপটিক স্টেজ আছে, পোস্ট মডার্নিজম আছে, এই ধরনের বিভিন্ন, এবং অন্টোলজিক্যাল একটা স্টেজও আমরা বলি সর্বশেষে আর কি। এই ধরনের বিভিন্ন স্তরে গবেষণাকে আমরা ভাগ করে নিয়েছি। কেন? যাতে করে আমাদের বিভিন্ন গবেষণার সময়ের পরিপ্রেক্ষিতে ইন্টারপ্রিটেশনটা সহজ হয়, সেটা আর কি। যে কখন পজিটিভিস্ট, কখনো অ্যান্টি পজিটিভিস্ট, কখনো পোস্ট স্ট্রাকচারাল, কখনো সেটা স্কেপটিক, কখনো সেটা অন্টোলজিক্যাল একদম সর্বশেষ, এবং কখনো সেটা পোস্ট মডার্নিজম। তাহলে এই যে ভাবনাগুলো, আবার অনেক সময় পোস্ট মডার্নিজমের মধ্যেও আবার অনেক কম্পোনেন্টগুলোকে ফেলে দেওয়া হয়, সেটা আর কি। তাহলে কার্যত এই সমস্ত অনেক কিছু বিবেচনা করে আমরা কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের ভারতীয় যে প্রেক্ষাপট, ভারতীয় প্রেক্ষাপটে আমরা এটাকে 3টে স্তরে আমরা ভাগ করেছি, 5টার পরিবর্তে। একটাকে বলেছি পজিটিভিস্ট, একটাকে অ্যান্টি পজিটিভিস্ট, আর একটা হচ্ছে পোস্ট মডার্ন। ঠিক আছে, এবার এই যে পজিটিভিস্ট মুভমেন্ট বলতে আমরা বুঝিটা কি? পজিটিভিস্ট মুভমেন্ট দার্শনিক পরিভাষা যদি আমরা বলি, ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা যদি বলি, আমরা দেখব যে পৃথিবীর ইতিহাস দর্শনের ইতিহাস। এবং সেই দর্শন মানে কি? দর্শন মানে কিছু কিছু অ্যাজামশন, কিছু কিছু ধরে নেওয়া আর কি। যে আমরা ধরে নিচ্ছি যে আমরা আস্তিক, আমরা ধরছি আমরা নাস্তিক, আমরা ধরছি আমরা মনোইস্টিক, আমরা মনে করছি আমরা ডুয়ালিস্টিক, আমরা মনে করছি আমরা প্লুরালিস্টিক। তাহলে এই একটা কনসিডারেশনের মধ্য দিয়ে আমার ভাবনাটাকে ব্যক্ত করা, এই ব্যক্ত করাকে বলা হতো মেটাফিজিক্স। এখন এই মেটাফিজিক্সের মধ্য দিয়ে দর্শনটা কিন্তু নিজেদের এক্সপ্লোর করেছে, দর্শনটা নিজেকে এক্সপ্লোর করেছে ইন টার্মস অফ মেটাফিজিক্স। এবং তারপরে আইডিয়ালিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, এক্সিস্টেন্সিয়ালিজম সহ সমস্ত দর্শনকে আমরা লক্ষ্য করেছি। এটা কিন্তু ঘোড়াটা ছিল কিন্তু মেটাফিজিক্স, দে আর এসেনশিয়ালি মেটাফিজিক্যাল, এবং পরবর্তীকালে তারা কিন্তু অন্যরকমভাবে তারা তাদের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে তারা কিন্তু গেছে। তো যাই হোক, তাহলে এই যে মেটাফিজিক্স এবং দর্শন অবিচ্ছেদ্য। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরেই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু দেখা গেল ইউরোপ বা আমেরিকারা মনে করতে শুরু করলো যে গোটা পৃথিবীর যে বিকাশ, তার যে ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে যে দর্শনের যে যোগসূত্র, সেটা কিন্তু ইতিবাচক নয়, সেটা আর কি। অর্থাৎ দর্শন ব্যাখ্যা করছে ঠিক আছে রিয়ালিটি, কিন্তু সেই রিয়ালিটি নট করেসপন্ডস টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, সেটা আর কি। সেটা কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টের পরিপূরক নয়, সেটা আর কি। তখন তারা বলল 1920 খ্রিস্টাব্দে ভিয়েনা সার্কেলে একটি সম্মেলনে তারা বলল যে আমরা দর্শনকে বিশ্বাস করছি আফটার 1915, প্রথম বিশ্বযুদ্ধের পরেই, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যে আমরা বিলিভিং ইন ফিলসফি বাট উইদাউট মেটাফিজিক্স। দর্শন থাকবে কিন্তু মেটাফিজিক্স থাকবে না, নাম্বার 1। অ্যান্ড নাম্বার টু হলো যে তাহলে দর্শনের ভিত্তি কী হবে? দর্শনের ভিত্তি হবে সায়েন্টিফিক ফাউন্ডেশন, অর্থাৎ বিজ্ঞানসম্মত যে ভাবনা, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ, সেটাই হবে কিন্তু দর্শনের ব্যাখ্যা বিশ্লেষণের হাতিয়ার। এবং দর্শন থাকবে কিন্তু মেটাফিজিক্স থাকবে না। 1920 সালের পরবর্তী সময় এটি কার্যত পজিটিভিস্ট মুভমেন্টের সবথেকে বড় জয়যাত্রা। তাহলে দর্শন যদি সায়েন্টিফিক হয়, এবার তাকে ভিত্তি করে বিজ্ঞানের যে জয়যাত্রা, বিজ্ঞানের যে শুরু, সেটাও কিন্তু এই একই রকমভাবে এই এক পজিটিভিস্ট একটা আত্মপরিচয়ের মতো করে তাদের যাত্রা শুরু করলো। বিজ্ঞানের যে চূড়ান্ত অগ্রগতি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব এই
বিংশ শতকে এই সময় থেকেই তার জয়যাত্রাটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেল এই পজিটিভিস্ট মুভমেন্ট নতুন করে আত্মপ্রকাশ করার ফলে। হ্যাঁ, বিজ্ঞান ছিল, কিন্তু বিজ্ঞানের যে নতুন ভাবনা আর কি, যে কোনো কিছু কনসিডারেশন না করে যখনকার মতো তখনই আমি সেই কনসিডারেশনের মধ্য দিয়ে একটা জিনিসকে ইন্টারপ্রিট করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, তাকে সায়েন্স বা ম্যাথামেটিক্সের মতো করে তাকে বিশ্লেষণ করব, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু পজিটিভিস্ট আন্দোলনে নতুন একটা ক্ষেত্র শুরু করলো, যেটাকে আমরা বলেছি পজিটিভিস্ট মুভমেন্ট ইন রিসার্চ। কিন্তু যেটা হয় যে 1930-35 বা তৎপরবর্তীকালে একটা সংশয়টা কিসের সংশয়? সংশয়টা হলো এই যে আমি বলছি যে 4 × 5 মানে হচ্ছে 20, একটা ম্যাথামেটিক্যাল একটা সেন্স দিয়ে গোটা পৃথিবীকে ব্যাখ্যা করা। যে ধরা যাক আমার টেস্ট অ্যাংজাইটি আছে, অর্থাৎ পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে আমার একটা অ্যাংজাইটি হয়। হ্যাঁ, এটা ক্যালকুলেট করা যায়, এটা ফাইন্ড আউট করা যায়, কিন্তু প্রশ্ন হলো এটা কি ব্যক্তি হিসেবে আমার কেন অ্যাংজাইটি হচ্ছে এটাকে আমি বলতে পারি না। অর্থাৎ সেখানে তো আমার একটা সাবজেক্টিভ, আমার একটা মতামত সেখানে আছে, ব্যক্তি হিসেবে আমার একটা মতামত সেখানে গ্রহণযোগ্য হতে পারে, তো সেটা আর কি। তা এর ফলে 1930 সালের পরবর্তী সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ দিয়ে আর কি যেটা ঘটলো সেটা হচ্ছে পজিটিভিস্ট মুভমেন্টের বিকল্প হিসেবে অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট আত্মপ্রকাশ করতে শুরু করলো, এবং যেখানে বলা হলো যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, ইন্টারপ্রিটেশন, ব্যক্তি হিসেবে আমার যে বিভিন্ন রকম অভিজ্ঞতা, সেগুলো সবই গবেষণার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল সৃষ্টি করতে পারে, এবং সেখানে নতুন একটি দর্শনের ধারা, নতুন একটি গবেষণার ধারা আত্মপ্রকাশ করলো, যেটিকে বলা হলো অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট ইন রিসার্চ। অর্থাৎ যেটা পজিটিভিস্ট মুভমেন্ট বলেছিলাম আমরা 1920 সাল বা তার আগে বা সেই সময়টা দিয়ে, সেইটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পর্যায়ে আমরা লক্ষ্য করলাম সেটি অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টে পরিণত, সেটা আর কি। তাহলে এটা গেল সেকেন্ড ফেজ। এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পরে কার্যত কিন্তু এই মুভমেন্টটা কিন্তু থেকে গেছে আর কি, অর্থাৎ অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টটা কিন্তু থেকে গেছে। এবং তারও পরে আমরা লক্ষ্য করব যে 1960 সালে এবং তারও পরবর্তীকালে ক্রমশ এই পজিটিভিস্ট এবং অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টের বিকল্প হিসেবে আরও কিছু কিছু মতামত কিন্তু আমাদের সামনে এসে পড়েছে, এবং সেখানে কিন্তু একটা সংশয় কাজ করছে। সংশয়টা কি? সংশয়টা পজিটিভিস্ট নাকি অ্যান্টি পজিটিভিস্ট, এবং সেই অ্যান্টি পজিটিভিস্টেরকে ভিত্তি করে আমরা লক্ষ্য করলাম যে সেখান থেকে কোয়ালিটেটিভ রিসার্চের জয়যাত্রা শুরু। 1920 সালে লজিক্যাল পজিটিভিজমটাকে ভিত্তি করে পজিটিভিস্ট আন্দোলনের সূত্রপাত রিসার্চে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের থেকে প্রায় বেশ কিছু বছর ধরে এই পজিটিভিস্ট আন্দোলনের বিকল্প হিসেবে এই সাবজেক্টিভ মুভমেন্ট, এই ইন্টারপ্রেটিভ মুভমেন্ট, এটা কিন্তু যাত্রা শুরু করলো। এবং তার উপরে 60-এর দশক বা 70-এর দশকের পরবর্তীকালে আমরা লক্ষ্য করব যে সেখানে কিন্তু একটা সংশয়বাদ, পজিটিভিস্ট ভার্সেস অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টের একটা সমস্যাগুলো কিন্তু তৈরি হতে শুরু করলো, যেটা অনেকটা শেষ হলো কিন্তু পোস্ট মডার্নিজমে এসে, যখন তারা বলল যে কোনোটা চূড়ান্ত নাও হতে পারে, কোনোটা নাও হতে পারে, বাট রাদার উই আর লাইক টু অ্যাকসেপ্ট রিফর্ম অ্যান্ড চেঞ্জ। আমরা কিন্তু পরিবর্তনের পক্ষে, আমরা কিন্তু সংস্কারের পক্ষে। সেখান থেকে নতুন একটি ধারা বা যাত্রা শুরু করলো, যেটাকে আমরা বলছি পোস্ট মডার্নিজম ইন রিসার্চ। তাহলে আমাদের আজকের এই আলোচনা কিন্তু 3টে ভাগে বিভক্ত থাকবে, অর্থাৎ একটি ধারা যেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ, একটি ধারা যেটি কোয়ালিটেটিভ রিসার্চ, এবং একটি ধারা যেটা এখন আমরা অনেকটা ব্যবহার করতে শুরু করেছি, সেটাকে অনেকটা আমরা বলবো মিক্সড মেথড রিসার্চ, যেখানে উই আর অ্যাপ্লাইং বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, দুটো একত্রে আমরা যে দুটোকে ব্যবহার করার চেষ্টা করছি। কেন? কারণ সেখানে তার কিন্তু অনেক বেশি রিলায়েবিলিটি, অনেক বেশি ভ্যালিডিটি, নির্ভরযোগ্যতার দিক থেকে, যথার্থতার দিক থেকে সেটি কিন্তু অনেক প্রাসঙ্গিক। যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে মাল্টিপ্লিসিটি ইজ দ্য রিয়ালিটি, রিয়ালিটি ইজ মাল্টিপল বলে আমরা গবেষণাও মাল্টিপল, আমরা অ্যাকসেপ্টিং দ্য মাল্টিপল মেথডস, এবং যেটা ওয়ান অফ দ্য মেইন কর্নারস্টোন অফ পোস্ট মডার্নিজম, যেটা পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয়, সেটা আর কি। সুতরাং এই যে ভাবনাগুলো যেটা আর কি, যে পজিটিভিস্ট মুভমেন্ট যেটা আছে, এই পজিটিভিস্ট মুভমেন্ট ইন রিসার্চ কার্যত কিন্তু শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একটা কিন্তু ইতিবাচক প্রভাব কিন্তু সেটা ফেললো, সেটা আর কি।
এবং পজিটিভিস্ট মুভমেন্টের যে বড় কথা সেটা কি, যে পজিটিভিস্ট মুভমেন্ট এটা মনে করা শুরু করলো যে এম্পেরিক্যাল এভিডেন্স ডিরাইভ ফ্রম ডাইরেক্ট অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যে এম্পেরিক্যাল যে এভিডেন্সটা আমি পাবো এটা ডিরাইভ ফ্রম ডাইরেক্ট অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, সেটা আর কি প্রত্যক্ষ পর্যবেক্ষণ, অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বিভিন্ন অভিজ্ঞতামূলক প্রমাণের উপর গুরুত্ব দিয়ে আমরা মনে করতে শুরু করলাম যে এটা কিন্তু আমার পজিটিভিস্ট মুভমেন্টের একটা বড় জায়গা। আমরা সায়েন্টিফিক মেথডকে মনে করতে শুরু করলাম যেটা পার্ট অফ দ্য পজিটিভিস্ট মুভমেন্ট। ভেরিফিকেশন, এটা আমরা জানি যে লজিক্যাল পজিটিভিজম যে কতগুলো শব্দের উপর দাঁড়িয়ে আছে, লজিক্যাল পজিটিভিজম তার একটা বড় জায়গা হচ্ছে থিওরি অফ ভেরিফিকেশন। এবং পজিটিভিস্ট তাদের বক্তব্যই ছিল যে আমাদের তো কোনো মেটাফিজিক্স থাকবে না, আমাদের কোনো এই ধরনের কোনো কনসিডারেশন থাকবে না, তাহলে আমাদের মাধ্যমটা কী হবে? বলা হলো ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্য দিয়ে বিশ্লেষণ, ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস, ভাষার মধ্য দিয়ে বিশ্লেষণ, ভাষার মধ্য দিয়ে বিশ্লেষণে আমি চূড়ান্ত সত্যে পৌঁছবো কীভাবে, আমি ট্রুথে পৌঁছবো কী করে? থ্রু ভেরিফিকেশন। এবং সেই ভেরিফিকেশনটা পসিবল বলা হলো যে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস। ভেরিফিকেশন করতে 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 শেষ পর্যন্ত আমরা পৌঁছবো যে হ্যাঁ এটাই ট্রুথ। কারণ আমরা যখন কোনো একটা স্টেটমেন্ট বলি, যে নিউটনের সূত্র যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, একটা স্টেটমেন্ট, আমরা কিন্তু সেটাকে সত্য বলে মনে করছি, কারণ এটা হচ্ছে ভেরিফাইড। তাহলে যে কোনো এরকম ভেরিফাইড কোনো একটা স্টেটমেন্ট সেটা ট্রুথ হতে পারে ইন টার্মস অফ লজিক্যাল পজিটিভিজম। সুতরাং যাচাইকরণ বা ভেরিফিকেশন এটা একটা বড় মাধ্যম। অবজেক্টিভিটি, যেটা বিজ্ঞানের সবথেকে একটা বড় বৈশিষ্ট্য, আমরা বলে দিয়েছি E=mc², আমরা বলে দিয়েছি P=mf, আমরা বলে দিয়েছি A+B², আমরা বলে দিয়েছি সেগুলো, অর্থাৎ যেগুলো আমরা কোনো একটি অবজেক্টিভলি উই ক্যান মেজার, আমরা পরিমাপ করতে পারি, তাই না, আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। কোয়ান্টিটেটিভ রিসার্চ, ডিটারমিনিজম, ডিফারেন্ট পজিটিভিজম ইন সোশিওলজি, ঠিক আছে, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু এই পজিটিভিস্ট আন্দোলনে একটা বড় কথা। কারণ আগস্ট কমতে, যিনি একজন এই পজিটিভিস্ট আন্দোলনের একজন প্রথম শ্রেণীর একজন তিনি শিক্ষাবিদ, অ্যাপ্লাইড ইটস প্রিন্সিপালস টু সোশিওলজি এবং হি অ্যাডভোকেটেড ফর দ্য ইউজ অফ দ্য সায়েন্টিফিক মেথড টু স্টাডি সোসাইটি, যে সমাজটাকে স্টাডি করার যে সায়েন্টিফিক মেথড, এবং তিনিই প্রথম ব্যক্তি যে দ্য কয়েন দ্য টার্ম সোশিওলজি। সুতরাং সোশিওলজিতেও কিন্তু এই যে বিকাশ, সে বিকাশেও কিন্তু এখানে কিন্তু পজিটিভিস্ট একটা মুভমেন্টের একটা যোগসূত্র আছে। এই ডিডাকশানিজম, অনেক জটিল জটিল ঘটনাগুলোকে সহজ করা, বলা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা যেগুলো বললাম সেগুলো কার্যত কিন্তু পজিটিভিস্ট মুভমেন্ট এবং পজিটিভিস্ট মুভমেন্টের প্রাসঙ্গিক তথ্যসমূহ যেগুলি করেসপন্ডস টু কোয়ান্টিটেটিভ রিসার্চ, অর্থাৎ পরিমাণগত গবেষণা ভিত্তিক জায়গা থেকেই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করছি সেটা আর কি। এবং এর পরবর্তীকালে আমরা যেটা বলেছি অ্যান্টি পজিটিভিস্ট। এবং অ্যান্টি পজিটিভিস্ট কেন? যারা মনে করেছে যে রিয়ালিটি ইজ সাবজেক্টিভ। পজিটিভিস্ট কেন? যারা মনে করেছে রিয়ালিটি ইজ অবজেক্টিভ। অ্যান্টি পজিটিভিস্ট কেন? কারণ যারা মনে করেছে রিসার্চ ইজ সাইক্লিক, উই ক্যান রিটার্ন ব্যাক টু দ্য ইনিশিয়াল পজিশন, যখন এবং প্রয়োজন আমি পুনরায় কিন্তু আমি আবার যে কোনো একটা অবস্থানে আমি ফিরে আসতে পারি। কিন্তু যদি আমরা কোয়ান্টিফিকেশন আমরা লক্ষ্য করি তখন আমরা দেখব ক্যানট রিটার্ন ব্যাক, আমরা কিন্তু ব্যাক করতে পারছি না, বিকজ ইট ইজ এ লিনিয়ার রিসার্চ, একটা সরলরৈখিক এটা রেখা একটা গবেষণা সেটা আর কি। কিন্তু সাইক্লিক রিসার্চের ক্ষেত্রে সুবিধাটা কোথায়? সাইক্লিক রিসার্চের ক্ষেত্রে আমি কিন্তু যে কোনো মুহূর্তে আমি সেটাকে পরিবর্তন করতে পারি, আমার অবস্থানটাকে আমি যে কোনো মুহূর্তে আগের অবস্থানে ফিরেও আসতে পারি। সুতরাং এই অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টটাকে ভিত্তি করে যে কোয়ালিটেটিভ রিসার্চের যে আমাদের ডেভেলপমেন্ট যেটা হলো, বিকাশ সেটা হলো আর কি, সেটা কিন্তু অনেকগুলো ধারার মধ্য দিয়ে হলো। যার প্রথম ধারাটি আমরা বলবো যে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। এটা কিন্তু কার্যত পজিটিভিস্ট অ্যাপ্রোচটাকে তার প্রত্যাখ্যান করেছে আর কি, ফেনোমেনোলজি। এবং ইট রিজেক্টস দ্য পজিটিভিস্ট অ্যাজাম্পশন দ্যাট রিয়ালিটি ক্যান বি অবজেক্টিভলি স্টাডিড, অর্থাৎ দে রিফিউজড দ্য প্রপোজিশন দ্যাট রিয়ালিটি ইজ অবজেক্টিভ অ্যান্ড মেজার্ড। Instead, they emphasized understanding the subjective experience, or subjectivity is the ultimate reality according to them. Phenomenological যাদের গবেষণা যাদের আর কি, exploring the meanings of the attribute to their actions and the world around them on the basis of different phenomenon আছে বলেই তার ব্যাখ্যা বিশ্লেষণ তাকে ভিত্তি করে কিন্তু গবেষণার প্রচার প্রসার ইত্যাদি। সুতরাং এই ফেনোমেনোলজিক্যাল রিসার্চের এই জায়গাটা আছে। সিম্বলিক ইন্টারাকশনিজম ভেরি ইম্পর্টেন্ট আর কি। আমরা জানি সোশিয়োলজি দুটো অ্যাপ্রোচে বিশ্বাস করে, তার একটা হচ্ছে সিম্বলিক ইন্টারাকশনিজম, এবং এই একটা প্রধান অ্যাপ্রোচ হচ্ছে সিম্বলিক ইন্টারাকশনিজম, এবং যেটার অনেকটা ভিত্তি হচ্ছে এইটা যে ইন্টারাকশনটাকে সিম্বলাইজ করছে।
এবং ইন্টারাকশন মানে তো সেটা হচ্ছে আমাদের যে ভাবনা, আমার যে সাবজেক্টিভিটি, সেই সাবজেক্টিভিটি ক্যান বি সিম্বলাইজড ইন টার্মস অফ কখনো সেটা ল্যাঙ্গুয়েজ, কখনো ইন টার্মস অফ সোশ্যাল ইন্টারাকশন। সুতরাং সিম্বলিক ইন্টারাকশনিজমকে আমরা বলবো যে পজিটিভিস্ট মুভমেন্ট একটা বড় জায়গা, যেখানে সিম্বলিক ইন্টারাকশনিজমের মধ্য দিয়ে সোসাইটিকে ব্যাখ্যা বা বিশ্লেষণে কিন্তু একটা চেষ্টা সেখানে কিন্তু ছিল। হারমিনিউটিক্স একই রকমভাবে আমরা বলবো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইটস এ নিউ ওয়ার্ল্ড অফ ইন্টারপ্রিটেশন। এটা কার্যত একটা ইন্টারপ্রিট করবো বলে তার যে একটা ভাবনা, তার জন্য যেটা দর্শন সেটা আর কি, যে ইন্টারপ্রিটেশন অফ আওয়ার্স, ইন্টারপ্রিটেশন অফ সাবজেক্টিভিটি, ব্যাখ্যামূলক প্রকৃতির উপর এটা জোর দিচ্ছে হারমিনিউটিক্স। বিশ্লেষণধর্মী পাঠের উপর ব্যাখ্যা, তার ঐতিহাসিক, তার সাংস্কৃতিক প্রেক্ষাপট, মানুষের যে অভিজ্ঞতা সেটাকে বোঝা এবং তাকে সম্পর্কযুক্ত করা, এগুলি সবই পার্ট অফ দ্য হারমিনিউটিক্স। এবং আজকের যে কোয়ালিটেটিভ রিসার্চ, তার যে একটা বড় ধরনের যে একটা অবস্থান, সেটা কিন্তু বেস্ট অন হারমিনিউটিক্স। ক্রিটিক্যাল থিওরি, এটা ক্রিটিক্যাল থিওরিস্ট যারা কিন্তু তারা বলেছেন যে সোশ্যাল সায়েন্স এটা কিন্তু শুড নট এইমড অনলি টু এক্সপ্লেইন সোশ্যাল রিয়ালিটি বা সোশ্যাল ফেনোমেনন, এটা কিন্তু শুধু সোশ্যাল ফেনোমেনকে ব্যাখ্যা করবে বিশ্লেষণ তা কিন্তু নয়, বাট অলসো এম টু ইমানসিপেট দ্য ইন্ডিভিজুয়ালস ফ্রম অপ্রেসিভ স্ট্রাকচার্স। যে অপ্রেসিভ স্ট্রাকচার যেগুলো আছে সেই স্ট্রাকচারের জায়গা থেকে তাকে বার করা, ওটা আমাদের দায়িত্ব সেটা আর কি। এবং এই জায়গাটাকে কিন্তু আমরা অনেক সময় বলেছিলাম যে হ্যাঁ, পজিটিভিজম এবং অ্যান্টি পজিটিভিজমের মাঝখানটা আর কি, এরকম একটা ক্রিটিক্যাল স্টেজ কিন্তু আসা সম্ভব, এরকম একটা ক্রিটিক্যাল অবস্থান কিন্তু আসা সম্ভব, যেখানে আমরা কিন্তু আলোচনাটাকে, বিষয়বস্তুকে অনেকটা ইনডেপথ ভাবার চেষ্টা করছি, অনেকটা তথ্য এবং তার বিভিন্ন বিকল্প প্রকল্প নানা রকমভাবে যখন সেই বিষয়টাকে উত্থাপনের চেষ্টা করছি, ইনডেপথ আলোচনার চেষ্টা করছি, পাশাপাশি এটা কিন্তু দে আর কনসিডারিং ইন্ডিভিজুয়ালস ইন টার্মস অফ অপ্রেসিভ স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। তারা কিন্তু আমাদের যে অপ্রেসিভ স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, আমাদের যে পাওয়ার ইডিওলজি, সেটাকেও কিন্তু এই তত্ত্বের মধ্যে রাখছে। অনেকটা পাওলো ফ্রিয়ারে যেমন বলেছিলেন ক্রিটিক্যাল পেডাগজি, এখানে এই ক্রিটিক্যাল থিওরিটা কার্যত সমস্ত কিছুরই একটা অংশ। লিউক যেমন বলেছিলেন যে ক্রিটিক্যাল লিটারেসি, থিওরি অফ ক্রিটিক্যাল লিটারেসি, তো এই সমস্ত ক্রিটিক্যাল থিওরি কিন্তু কার্যত এই ধরনের ভাবনাগুলোর উপর ভিত্তি করে পরবর্তীকালে কিন্তু গড়ে ওঠে। ফেমিনিস্ট এপিস্টেমোলজি, আমরা জানি ফেমিনিজমটা একটা দীর্ঘদিনের একটা আন্দোলন, ফেমিনিস্ট মুভমেন্ট যেগুলো ছিল আর কি। এবং ফেমিনিস্ট এপিস্টেমোলজি অ্যাসার্টস দ্যাট নলেজ ইজ সোশ্যালি সিচুয়েটেড। এটা আমরা মনে করছি না যে নলেজ কেবলমাত্র মানে সাবজেক্টিভ একটা জায়গা থেকে, হ্যাঁ সাবজেক্টিভ বটে, কিন্তু এটা সোশ্যালি সিচুয়েটেড। ইট ইজ পসিবল সোশ্যাল ক্রিয়েশন অফ নলেজ, সোসাইটি ক্যান ক্রিয়েট নলেজ, কারণ নলেজটাকে অনেক সময় আমরা সোশ্যাল রিসোর্স বলে আমরা মনে করছি সেটা আর কি। And researchers should acknowledge the influence of gender, power and social context in shaping both the research process and its outcomes. তাহলে নারীবাদী জ্ঞানতত্ত্ব যেটা দাবি করে যে জ্ঞান সামাজিকভাবে অবস্থিত এবং গবেষকদের গবেষণা প্রক্রিয়া এবং এর ফলাফল উভয় গঠনে লিঙ্গ, শক্তি এবং সামাজিক প্রেক্ষাপটের যে প্রভাব, সেটাকে কিন্তু এই ফেমিনিস্ট এপিস্টেমোলজি স্বীকার করে সেটাকে আর কি। সুতরাং এটিও আমাদের অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টের একটি বড় একটা জায়গা, বৃহত্তম গোটা পৃথিবী এই ফেমিনিস্ট এপিস্টেমোলজি নিয়ে এটাকে তার মধ্য দিয়ে আলোচনা, তার মধ্য দিয়ে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ তারা কিন্তু করেছে বা করতে পেরেছে। এথনোমেথোডোলজি, এটা হচ্ছে অ্যান্টি পজিটিভিস্ট একটা অ্যাপ্রোচ দ্যাট ফোকাসেস অন দ্য স্টাডি অফ এভরিডে সোশ্যাল ইন্টারাকশনস। মানবজাতি বিষয়ক এই পদ্ধতিটি হলো একটা অ্যান্টি পজিটিভিস্ট পদ্ধতি, যা দৈনন্দিন সামাজিক মিথস্ক্রিয়াগুলির অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থ হলো এথনো মানে কি, এটা যদি আমরা ভেঙে ফেলি, এথনো মেথোডোলজি, এথনো প্লাস মেথোডোলজি। এথনো মানে পিপল, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড টু এথনো পিপলস বিহেভিয়ার রিলেটেড মেথোডোলজি, যেটা পার্ট অফ দ্য অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট, ঠিক আছে। সুতরাং এথনো মেথোডোলজির মধ্য দিয়ে মানবজাতি বিষয়ক বিভিন্ন পদ্ধতির ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো কিন্তু এই এথনো মেথোডোলজি বা এই অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে। তার ফলে কোয়ালিটেটিভ রিসার্চের যে মেথডসগুলো আমরা যেগুলো বললাম, তার কতগুলো যদি আমি জেনারেলাইজ করার চেষ্টা করি, সেগুলো কোনটা হবে, যেমন পর্যবেক্ষণ, যে আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনছি, আমার যে অবজারভেশন, সেগুলো কিন্তু কার্যত পার্ট অফ দ্য সিস্টেম, পার্ট অফ দ্য অবজারভেশন, পার্ট অফ দ্য কোয়ালিটেটিভ ডেটা।
গুণগত গবেষণার ক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ডেটাটা কিন্তু কোয়ালিটেটিভ। এখানে কিন্তু আমার তথ্য হচ্ছে গুণগত, সেটা আর কি, সেটা অবজারভেশনের মধ্য দিয়ে আমরা বার করতে পারি, সেটা আমরা সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা বার করতে পারি, সেটা আমরা বিভিন্ন ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে এফজিডির মধ্য দিয়ে বার করতে পারি, সেটা আমরা সার্ভের মধ্য দিয়ে বার করতে পারি, সেটা আমরা বিভিন্ন রকম গবেষণার মধ্য দিয়ে বার করতে পারি বিভিন্ন রকম কিন্তু এই ধরনের গুণগত তথ্যের মধ্য দিয়ে আমরা সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করতে পারি। এবার কত রকমের কোয়ালিটেটিভ রিসার্চ হয়, এবং আমরা যদি দেখি যে গুণগত গবেষণার যে টাইপস, এটা এখন অসংখ্য। তার মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ বলে আমরা যেটা মনে করছি, তার মধ্যে মানে সর্বাধিক প্রচলিত এবং জনপ্রিয় যে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইন, জিটি, গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইন। এবং সেখানে কিন্তু রিসার্চার তার ডেটা কালেকশন করছে কোনো একটা টপিকের উপর, বিভিন্ন রকমের বিষয়ের উপর, যার বেসিক টার্গেট হচ্ছে গ্রাউন্ডেড থিওরির মধ্য দিয়ে থিওরি জেনারেশন। যখন আমরা কোনো একটা বিষয়ে থিওরি ডেভেলপ করতে চাই, থিওরি জেনারেট করতে চাই, আমাদের বুঝতে হবে আমাদের গ্রাউন্ডেড থিওরির কিন্তু কোনো বিকল্প নেই। দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এথনোগ্রাফিক রিসার্চ। এগুলো আমরা ডিটেল বলছি। গ্রাউন্ডেড থিওরি একটি, এথনোগ্রাফিক রিসার্চ যেটা বলা হয়েছে যে স্পেশালি এটা কিন্তু কালচারাল স্টাডিজ, বিভিন্ন রকমের গ্রুপ স্টাডিজ, সেগুলি জাতিতত্ত্ব গবেষণা ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতি, আমরা কোনো একটা গ্রুপকে যখন বুঝতে চাইছি, এটা বেসড অন এথনোগ্রাফিক রিসার্চ। ফেনোমেনোলজিক্যাল রিসার্চ কোনটা? যে ফেনোমেননগুলোকে যখন আমি স্টাডি করছি, বিভিন্ন, যেমন আমরা বলবো যে স্কুল এফেক্টিভনেস একটা ফেনোমেনন, টিচিং এফেক্টিভনেস একটা ফেনোমেনন। আমরা যদি স্টাডি করতে চাই তাহলে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ অনুযায়ী আমরা কিন্তু সেটা স্টাডি করতে পারি, অবজারভেশনের মধ্য দিয়ে, বিভিন্ন ডকুমেন্টেশনের মধ্য দিয়ে, বিভিন্ন ডকুমেন্টারি অ্যানালিসিসের মধ্য দিয়ে, ইন্টারভিউর মধ্য দিয়ে, ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি, ফেনোমেনোলজিক্যাল রিসার্চ এটা আর কি। আর ন্যারেটিভ রিসার্চও খুব শক্তিশালী একটি কোয়ালিটেটিভ রিসার্চ। অনেক সময় আমরা বলি যে ন্যারেটিভ রিসার্চ অর্থ হলো স্টোরি টেলিং মেকানিজম, অর্থাৎ যেখানে গবেষণাগুলোকে আমরা কার্যকরী করার চেষ্টা করি, বিভিন্ন কালেকশন অফ স্টোরিজ, ডিফারেন্ট কালেকশন অফ ন্যারেটিভস, এগুলোর মধ্য দিয়ে আর কি, এবং সেটা আমরা বলবো পার্ট অফ ন্যারেটিভ রিসার্চ। এবার গ্রাউন্ডেড থিওরি বলতে আমরা কি বোঝাবো? গ্রাউন্ডেড থিওরি বলতে এটা একটা সিস্টেমেটিক কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা আমরা ব্যবহার করি কোনো থিওরি জেনারেট বা ডেভেলপ করার জন্য, এবং ব্রডলি অ্যান্ড কনসেপচুয়ালি এটা এক্সপ্লেইনস এ প্রসেস, অ্যান অ্যাকশন অর অ্যান ইন্টারাকশন, অ্যাড্রেসিং করছি কোনো একটা বিষয়বস্তুকে। সেই বিষয়বস্তুকে ভিত্তি করে যখন আমরা কতগুলো পদ্ধতির মধ্য দিয়ে, কীরকম পদ্ধতি আমরা দেখব এরপরে, যে প্রথমে কতগুলো কোডিং, তারপরে ক্যাটাগরাইজিং, তারপরে মেমোইং, তারপরে সেন্ট্রাল ক্যাটেগরি, তারপরে ইন্ডাকশন, তারপরে একটা কম্পারেটিভ অ্যানালিসিস, দেন উই আর লিডিং টু এ পার্টিকুলার থিওরি। তার ফলে এই যে গ্রাউন্ডেড থিওরির যে পদ্ধতিগুলো আছে, গ্রাউন্ডেড থিওরি এটা এমন একটা গুণগত পদ্ধতি যা একটা তত্ত্ব তৈরি করতে, ব্যবহার করতে, বিস্তৃত করতে, ধারণাগতভাবে একটা তত্ত্ব তৈরি করতে সম্বোধন করে। তখন সেই গুণগত গবেষণাকে আমরা গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইন বলে আমরা ব্যাখ্যা করতে পারি বা মনে করতে পারি। তার ফলে যখন আমরা গ্রাউন্ডেড থিওরি বলবো, কার্যত ইট এমপ্লয়িজ সিস্টেমেটিক মেথডস ফর কালেক্টিং ডেটা কালেকশন করছি, আইডেন্টিফাইং ক্যাটেগরি তৈরি করছি, এগুলো কিন্তু পরপর একটা পদ্ধতি আছে, যেটাকে আমরা এর মধ্য দিয়ে দেখিনি। অনেক রকম গ্রাউন্ডেড থিওরি ডিজাইন আছে, এতটা বিস্তারিত তো বলা যাবে না। তিনটে: সিস্টেমেটিক ডিজাইন, এমার্জিং ডিজাইন আর কনস্ট্রাকটিভ ডিজাইন। আমরা যদি সিস্টেমেটিক ডিজাইনটা ব্যাখ্যা করি, সিস্টেমেটিক ডিজাইনটা কিন্তু বেসড অন কোডিং, অর্থাৎ এটা কিন্তু কোডিংয়ের মধ্য দিয়ে কিন্তু এই সিস্টেমেটিক ডিজাইনটা করা হবে। এবং কোডিং কত রকমের হবে? কোডিং এখানে প্রধানত তিন রকমের। একটা হচ্ছে ওপেন কোডিং, একটা হচ্ছে অ্যাক্সিয়াল কোডিং, একটা হচ্ছে সিলেক্টিভ কোডিং। এবং ওপেন কোডিং বলতে আমরা কী বুঝবো? ওপেন কোডিং বলতে আমরা বুঝবো কিন্তু কোনো একটি বিষয়কে নিয়ে তার বিভিন্ন, সে শব্দভিত্তিক কোডিং হতে পারে, সেন্টেন্স ভিত্তিক কোডিং হতে পারে, প্যারাগ্রাফ ভিত্তিক কোডিং হতে পারে, কনসেপ্ট ভিত্তিক কোডিং হতে পারে, প্রসেস ভিত্তিক কোডিং কিন্তু অনেক রকমভাবে কিন্তু করা সম্ভব, সেটা আর কি। আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে ওপেন কোডিং, যেমন আমরা যদি বলি যে রবীন্দ্রনাথের দর্শনকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তার গানের মধ্য থেকে, তো এটি কীভাবে সম্ভব? যে রবীন্দ্রনাথের গানের কতগুলো আমরা বিষয়বস্তু যদি এখানে নিই, যে ফর এক্সাম্পল, জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ,
সে এ লাইন অফ টেগোর, এই জগতে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। এখন এখানে আমি যদি মনে করি থ্রাস্ট ওয়ার্ড, আমি মনে করলাম আনন্দে আর জগতেই, সো দ্যাট ইজ হাউ উই ক্যান কোড। তাহলে করসপন্ডিং কোডিং আমি কি লিখতে পারছি? ওয়ার্ড কোডিং বা ভিভো কোডিং বলে অনেক সময় আর কি, ভিভো কোডিং বা ওয়ার্ড কোডিং। আমি লিখছি কি, যে আনন্দে একটা শব্দ লিখছি আর জগৎ আর একটা শব্দ লিখছি। সিমিলারলি যদি আমি আরেকটি শব্দ যদি বলি, যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, এবং সেখানে আমরা দেখব যে সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, আনন্দ লোকে একটা শব্দ হতে পারে, ভাইটাল। মঙ্গলা লোকে একটা শব্দ হতে পারে, এটাও ভাইটাল। আর সত্য সুন্দর, এটাও একটা শব্দ হতে পারে, ভাইটাল। দ্যাট ইজ আনাদার কোডিং। যদি আমি এরকমভাবে যদি রিপিট করি, যদি আমি আর কি, যে আনন্দ ধারা বহিছে ভুবনে, তাহলে এখানে আনন্দ শব্দটাকে ওয়ান্স এগেন আই সিলেক্ট আনন্দ শব্দটা, আমি আবার সেই শব্দটা আমি নিতে পারি। তারপরে এইভাবে যদি দেখা যায় যে আমি 100, 150, 200, 300 বিভিন্ন রকম এই ধরনের গ্রন্থ না, আমি যদি ছোটো ছোটো শব্দের আকারে, কখনো প্যারাগ্রাফের আকারে, কখনো সেন্টেন্সের আকারে আমি যদি কালেকশন করি, এবং করার পর এগুলো যদি আমি লিপিবদ্ধ করি, তাহলে এই শব্দগুলোই কিন্তু একসময় লক্ষ্য করা যাবে, এই শব্দগুলোই একসময় লক্ষ্য করা যাবে, যে এর মধ্য দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা একটি শব্দের সাথে অন্য শব্দকে সম্পর্কযুক্ত করতে পারছি। অথবা লক্ষ্য করা যাবে কিছু কিছু থ্রাস্ট ওয়ার্ড, যে আনন্দ শব্দের দেখছি আমরা বহুল ব্যবহার রবীন্দ্রনাথের সঙ্গীতে আছে। তাহলে যদি থাকে, তাহলে আমরা বলতে পারি, ক্লেম করতে পারি, অ্যাক্সিয়াল কোডিং, উই ক্যান কম্পেয়ার দ্য ওয়ার্ডস ফ্রম টেগোর, উই ক্যান কম্পেয়ার, আমরা কিন্তু কম্পেয়ার করতে পারছি ইন টার্মস অফ অ্যাক্সিয়াল কোডিং। আমরা অ্যাক্সিয়াল কোডিং সেটা কিন্তু কম্পেয়ার করতে পারছি, সেটা আর কি কীরকম, যে আনন্দ ধারা মানে আনন্দ, তার আনন্দ একটা বাঁধ, এটা এক্সিস্ট করছে রবীন্দ্র দর্শনে, রবীন্দ্র ধারণায়, রবীন্দ্র সংস্কৃতিতে। সুতরাং আনন্দ যদি একটা ধারণা হয় তার, সত্য যদি একটা ধারণা যদি হয় তার, সুন্দর যদি একটা ধারণা হয় তার, তাহলে রবীন্দ্রনাথের কাছে কার্যত সত্য আর সুন্দরের কোনো পার্থক্য নেই। এই সত্য এবং সুন্দর কার্যত আনন্দের মধ্য দিয়ে প্রকাশিত, জগতে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। সুতরাং রবীন্দ্রনাথের কাছে এই গোটা বিশ্ব, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ আনন্দ, গোটা পৃথিবী সে আনন্দের প্রকাশ। এবং সেই অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমাদের কিন্তু উত্তরণ সম্ভব, আমাদের বিকাশ সম্ভব, আমাদের শিক্ষা সম্ভব, আমাদের সমস্ত কিছু সম্ভব। দেন উই কম্পেয়ারিং, হোয়েন উই কম্পেয়ারিং দ্য ডেটা, অ্যাক্সিয়াল কোডিং। এবং তারপর যখন আমি ক্রমশ নির্বাচনের দিকে যাই, সুতরাং রবীন্দ্রনাথ আনন্দবাদের সমর্থক ছিলেন, বা তার ফিলোসফিক্যাল ডাইমেনশন ইজ টার্মড অ্যাজ আনন্দবাদ, আনন্দবাদের মধ্য দিয়ে সেটা প্রকাশিত। সিলেক্টিভ কোডিং, তো তার ফলে আমরা দেখব একটা বিউটিফুল এফোর্ট বাই গ্রাউন্ডেড থিওরি, যে যদি খুব সঠিকভাবে আমি যদি এই কোডিংগুলো করতে শুরু করি, প্রথমে ওপেন কোডিং, দেন অ্যাক্সিয়াল কোডিং, দেন সিলেক্টিভ কোডিং, দেন গ্র্যাজুয়ালি উই মুভিং টুয়ার্ডস এ থিওরি, আমি কিন্তু ক্রমশ একটা থিওরির দিকে যেতে পারছি, ক্রমশ একটা থিওরি ডেভেলপমেন্ট আমি করতে পারছি, ইন টার্মস অফ ওপেন কোডিং, ইন টার্মস অফ অ্যাক্সিয়াল কোডিং, ইন টার্মস অফ সিলেক্টিভ কোডিং। এবং এই জন্যই গ্রাউন্ডেড থিওরিকে অনেক সময় আমরা বলি একটা থিওরি জেনারেটিং একটা মেথোডোলজি, যে যার মধ্য দিয়ে কিন্তু আমরা থিওরি ডেভেলপ করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স এরকমভাবে যে আমরা বললাম, যেটা প্রসেস, আর প্রসেস মানে কি, প্রথমে কোডিংটা কী হলো, শব্দ আনন্দ, সত্য, সুন্দর, এই প্রথমে পরপর কোডিং হলো শব্দগুলোকে। এবার ক্যাটেগরাইজ করছি, ক্যাটেগরাইজ কীভাবে করছি, যে হ্যাঁ একটা ক্যাটেগরি হচ্ছে যে ওর মধ্যে একটা আনন্দবাদী ধারণা আছে, একটা হচ্ছে সত্য, ওর মধ্যে একটা রিয়ালিস্টিক একটা ধারণা আছে, ওর মধ্যে একটা আমাদের যে চেতন সত্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে ইন্টারনালিটি, তাকে আপগ্রেড করার একটা মানসিকতা আছে। সুতরাং 1, 2, 3, 4 আমরা ক্যাটেগরাইজ করছি আর কি। সুতরাং প্রথমে কী করছি, প্রথমে প্রসেস, স্যাম্পলিং কালেকশন করলাম ইন টার্মস অফ ভিভো কোডিং, নানা রকম কোডিংয়ের মধ্য দিয়ে, তারপর সেটাকে বিভিন্ন রকমভাবে ক্যাটেগরাইজিং করছি, প্রত্যেকটা ক্যাটেগরির মধ্যে কম্পেয়ার করছি, দেন উই হ্যাভ দ্য কোর ক্যাটেগরি লিডিং টু থিওরি জেনারেশন উইথ দ্য হেল্প অফ মেমোয়িং। মেমোয়িং ইজ নাথিং বাট প্রত্যেকটা কোডিং থেকে যখন আমার যে সেলফ ইন্টারপ্রিটেশন যখন আমি করছি, সেই ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই, সিদ্ধান্ত নেওয়ার সময় কোর কোডিংগুলোকেও কিন্তু আমরা কনসিডার করি, ঠিক আছে।
সুতরাং মেমোইং সেখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাহলে প্রসিডিওরটা কীরকম দাঁড়ালো, প্রথমে আমি করছি কি, প্রথমে আমি কোডিং করছি, ডিফারেন্ট ফর্মস অফ কোডিং, সেখান থেকে ডেটা করছি, ডেটা কালেকশন করছি, এবং সেই ডেটা কালেকশন করার পরে আমি তখন সেখানে একটা কোর একটা ক্যাটেগরির দিকে আমি মুভ করছি ইন টার্মস অফ ডেটা, ইন টার্মস অফ কোডিং, ইন টার্মস অফ মেমোইং। এবং তারপর কিন্তু আমরা বলবো যে কনস্ট্যান্ট কম্পারেটিভ বা বিভিন্ন রকমভাবে যে মেথোডোলজি যেগুলো আছে তার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, তুলনার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রথম ক্রমাগত একটা ওই কোর ক্যাটাগরি থেকে একটা সেন্ট্রাল থিওরির দিকে বা থিমের দিকে কিন্তু আমরা পরিচালিত হব। এবং এই পর্যায়ে আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেছি, যে আমরা অনেককে বলেওছি এই যে রবীন্দ্রনাথের যে গানকে উনি 6টা ভাগে ভাগ করছেন, এর থেকে ভালো ক্যাটেগরি আর কী হতে পারে। বুঝেছেন পরবর্তী প্রজন্ম কী করবে না করবে কোনো ঠিক নেই, তার বেটার টু ক্যাটাগরাইজ, তার থেকে ভালো ক্যাটাগরি করে দেওয়া। এবং আমরা দেখেছি হ্যাঁ পূজা পর্যায়, বিভিন্ন রকম বিচিত্র পর্যায়, প্রকৃতি পর্যায়, নানা রকম আছে, 6টি পর্যায়ে সেটা বিভক্ত, সেটা আর কি। সুতরাং এটা গ্রেট এক্সাম্পল অফ ক্যাটেগরাইজেশন। আসলে কি কোনো একটি বিষয়কে যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যাই, আমার মনে হয় তার পদ্ধতি এটাই, প্রথমে তাকে চিহ্নিত করা কোডিংয়ের মধ্য দিয়ে, তারপর তাকে ক্যাটাগরাইজ করা, তারপর তাকে ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশন বা মেমোরিংটাকে যুক্ত করা, একটা কোর ক্যাটাগরি তাকে নির্বাচন করা, বিভিন্ন রকমভাবে তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তারপর শেষ পর্যন্ত সেখানে একটা নির্দিষ্ট সেন্ট্রাল ক্যাটাগরি এবং তার ভিতর দিয়ে তাকে থিওরিটাইজ করার চেষ্টা করা। ঠিক আছে, এটি কার্যত গবেষণার একটা বড় একটা জায়গা। স্টেপস ফর কন্ডাক্টিং ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, এগুলো বিষয়ে অতটা ডিটেলস তো বলা যাবে না, তা সত্ত্বেও আমরা দেখুন আমরা একটা এখানে ফ্লোচার্ট মতো আমরা করেছি। কালেক্টিং অ্যান্ড ডেসক্রিপশন অফ ফেনোমেনোলজিক্যাল ডাটা, কোনো একটা ফেনোমেননকে আমি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, ইট ইজ দ্য ফেনোমেনন, সেটাকে প্রথমে আইডেন্টিফাই করা এবং কালেকশন করা, কালেকশন অফ ডেটা। ঠিক আছে, রিডিং হোল ডেসক্রিপশন, যে বিভিন্ন রকম ডেসক্রিপশনগুলো আমরা পাবো সেগুলোকে পড়া, ব্রেকিং ডেসক্রিপশন ইনটু মিনিং ইউনিটস, তারপর সেই বড় জায়গাটাকে ছোট ছোট বিভিন্ন রকম ইউনিটে বিভক্ত করা, সেটাকে ট্রান্সফর্মিং মিনিং ইউনিটস, সেই বিভিন্ন অর্থগুলোকে রূপান্তর করা, ঘটনার অপরিহার্য গঠন শনাক্তকরণ, অর্থাৎ আইডেন্টিফাইং দ্য এসেনশিয়াল স্ট্রাকচার অফ দ্য ফেনোমেনন, তার যে অপরিহার্য কাঠামো সেটাকে শনাক্ত করা, এবং ইন্টিগ্রেটিং ফিচার্স ইনটু এসেনশিয়াল স্ট্রাকচার অফ দ্য ফেনোমেনন, বিভিন্ন যে অপরিহার্য যে বিষয়গুলো আছে তাকে ইন্টিগ্রেট করা, তাই না, তাকে একত্রিত করা। ঠিক আছে, এটা দ্যাট ইজ হাউ উই ক্যান হ্যাভ ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। ন্যারেটিভ রিসার্চ বলতে আমরা কিন্তু তুলনায় আমরা সহজ করে আমরা বলবো ন্যারেটিভ রিসার্চ এটা ইজ এ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ দ্যাট এক্সপ্লোরস অ্যান্ড ইন্টারপ্রেটস ইন্ডিভিজুয়াল স্টোরিজ অর অ্যাকাউন্টস অফ এক্সপিরিয়েন্সেস। It seeks to understand the meaning, structure and impact of these narratives on personal and cultural perspectives. আমাদের মনে পড়ছে যে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় তার যে প্রথম বক্তৃতা ছিল, এটা আর কি 1893 সালের তার যে বক্তৃতা, সেপ্টেম্বর মাস, তার প্রথম বক্তৃতা স্বামীজি যখন দিচ্ছেন তখন একটি গল্প বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যে একটা কুয়োর ব্যাঙ আর কি, একটা কুয়োর ব্যাঙ, সেই কুয়োর ব্যাঙ এবং আর একটা সমুদ্রের ব্যাঙ। এবার সেই সমুদ্রের ব্যাঙ সমুদ্র থেকে একসময় সেই কুয়োর ব্যাঙের কাছে এসে হাজির, এবং তারা তখন তাদের বোধহয় পারস্পরিক তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ তারা সেটা করছেন। তো কুয়োর ব্যাঙ সোনার ব্যাঙকে প্রশ্ন করছে যে তোমার সমুদ্রে এটা কতটা বড়? তা সোনার ব্যাঙ সমুদ্রের ব্যাঙ বলছে যে এটা অনেকটাই বড়। তাই এটা শুনে কুয়োর ব্যাঙ তখন লাফ দিয়ে দেখালো যে হ্যাঁ এটাকে এর থেকেও বড়। তা বারবার লাফ দেওয়ার পরে যখন সমুদ্রের ব্যাঙ যখন বলছে যে না এটা এর থেকেও বড়, এর থেকেও বড়, এর থেকেও বড়, এর থেকেও বড়, তখন শেষ পর্যন্ত বলছে কুয়োর ব্যাঙ ইউ আর এ লায়ার, তুমি হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং এটা হচ্ছে একটা ন্যারেটিভ, এটা একটা। তো ইউ ক্যান কালেক্ট ন্যারেটিভ ফ্রম দ্য স্টোরিজ, ফ্রম দ্য ডিফারেন্ট স্পিচ, বিভিন্ন জায়গা থেকে আমরা এটাকে কিন্তু সংগ্রহ করতে পারি, সেটা আর কি। বিভিন্ন রকম বর্ণনামূলক গবেষণা, বিভিন্ন রকম তাদের ব্যক্তিদের অভিজ্ঞতা, তাদের বিভিন্ন সাংস্কৃতিক দৃষ্টিকোণ, তাদের অর্থ, বিভিন্ন রকমভাবে আমরা সেগুলো কালেকশন করতে পারি। আর যদি সেগুলো কালেক্টেড হয় তার মধ্য দিয়ে কিন্তু একটা কিন্তু আমরা মূল বিষয়বস্তুগুলোকে ন্যারেটিভ রিসার্চের অন্তর্ভুক্ত করে আমি সেখান থেকে কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় আমি পৌঁছতে পারি। এই যে একটি বই আছে রামকৃষ্ণ কথামৃত, কার্যত এটা কিন্তু রামকৃষ্ণদেবের নিজের লেখা না, কিন্তু রামকৃষ্ণদেবের যে রোজকার যে ভাবনা চিন্তা সেই বিবরণগুলো লিখে রাখা হতো
শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তার থেকে একটি বই হয়ে গেল রামকৃষ্ণ কথামৃত। একই রকমভাবে এই ধরনের বই আমরা দেখেছি স্বামী শিষ্য সংবাদ, একই রকমভাবে ন্যারেটিভস, বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো সেখানে কিন্তু একত্র করা আছে ইন টার্মস অফ ন্যারেটিভ রিসার্চ। সুতরাং তারা কতগুলো এই একই রকমভাবে আমরা বলবো ওই ফেনোমেনোলজিক্যাল রিসার্চের মতোই অনেকটা একই রকমভাবে প্রথমে কালেকশন করছি, তারপর সেটাকে ক্যাটাগরাইজ করছি, তারপর সেটাকে অ্যানালিসিস করছি, তাদের কনসেন্ট কম্পারিজন করছি, সবার শেষে সিদ্ধান্তের মতো একটা জায়গায় পৌঁছচ্ছি। ঠিক আছে, স্টেপস অফ ন্যারেটিভ রিসার্চ। এবং আমরা এবার চলে যেটা আসবে সেটা কিন্তু একেবারে একটু অন্যদিকে আর কি, সেটা হচ্ছে মিক্সড মেথড রিসার্চ। দুটি ঐতিহাসিক ধাপের সাথে কিন্তু আমরা এটাকে মেলাতে পেরেছি। কিন্তু একটি ধাপ হচ্ছে কি পজিটিভিস্ট মুভমেন্ট। Positivist movement corresponds to quantitative research. Anti-positivist movement corresponds to qualitative research. And postmodernism based on mixed method research. এখানে মিক্সড মেথড রিসার্চের ক্ষেত্রে যেটি বড় ঘটনা হলো সেটা যে এখানে মনে করা হলো যে অ্যাজ এ মেথডোলজি এই যে বিভিন্ন ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনস যেগুলো আছে, যেটা দ্যাট গাইডস দ্য ডিরেকশন অফ দ্য কালেকশন অফ দ্য অ্যানালিসিস অফ ডেটা, এবং যদি আমরা এটাকে মিক্সড করি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভকে একটা সিঙ্গেল স্টাডির মধ্যে নিয়ে আসি, তখন কী হবে, এটা কিন্তু মোর ভ্যালিডেশন আমরা পাবো সেখান থেকে আর কি। এবং সেখানে কিন্তু এই ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্টেরও কোনো অসুবিধা হচ্ছে না যে হুইচ ওয়ান ইজ দ্য বেটার মেথড, কোয়ালিটেটিভ রিসার্চ অর কোয়ান্টিটেটিভ রিসার্চ, আই হ্যাভ টু মিক্স দেম টুগেদার। তার থেকে বরং ভালো যদি আমি দুটোকে মিশিয়ে দিতে পারি আর কি, মিশ্র পদ্ধতি গবেষণার মধ্যে আমি যদি সেটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সুতরাং এটি ঐতিহাসিক দিক থেকে যেমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেখানে কোয়ান্টিফিকেশন এবং কোয়ালিটেটিভ প্যাটার্নটাকে একটু অতিক্রম করে আমরা কিন্তু মিক্সড মেথড রিসার্চের দিকে আমরা পরিচালিত হয়েছি, যার বেসিক দিকটা হচ্ছে পজিটিভিস্ট, ইন্টারপ্রেটিভ এবং ক্রিটিক্যাল থিওরিস্টস, যেগুলোর উপর ভিত্তি করে অনেকটা মিক্সড মেথড তৈরি হলো। সেটা হচ্ছে এই একটা পজিটিভিস্ট, একটা ইন্টারপ্রেটিভ, একটা ক্রিটিক্যাল থিওরিস্টস, এইগুলোকে ভিত্তি করে। কিন্তু পজিটিভিস্ট মানে কি, যেটা আমরা অলরেডি বলেছি কোয়ান্টিটেটিভ হাইপোথিসিস টেস্টিং এক্সেট্রা, এক্সপেরিমেন্টস অ্যান্ড পোস্ট পজিটিভিস্ট এক্সেট্রা। আর যেগুলো ইন্টারপ্রেটিভ ব্যাখ্যামূলক সেগুলো একই রকমভাবে কোয়ালিটেটিভ, ইন্টারাক্টিভ, হিউম্যানিস্টিক, ফেনোমেনোলজিক্যাল এক্সেট্রা, এগুলো হচ্ছে ইন্টারপ্রেটিভ ওয়ার্ল্ড যেটাকে আমরা বলবো। আর ক্রিটিক্যাল মানে যেটা আমরা বলেছি যে ফেমিনিস্ট এপিস্টেমোলজি বা বিভিন্ন পার্টিসিপেটরি মেকানিজম, বিভিন্ন পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, ক্রিটিক্যাল এথনোগ্রাফি, এগুলোকে আমরা বলবো কিন্তু ক্রিটিক্যাল থিওরিস্ট। এগুলো কিন্তু একত্রে বলছি মিক্সড মেথড রিসার্চ। ঠিক আছে, এগুলো একত্রে বলছি মিক্সড মেথড রিসার্চ। তাহলে ফিচার্স অফ মিক্সড মেথড রিসার্চ কি, যেটা ইউজ করে সাইমালটেনিয়াসলি কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, বা অর কোয়ান্টিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা একই সঙ্গে ব্যবহার করছি সেটা আর কি। এবং ডেটা ক্যান বি কালেক্টেড কনকারেন্টলি অর সিকোয়েন্সিয়ালি ডিপেন্ডিং আপন দ্য ডিজাইন। একই সঙ্গে কী হবে, আমি কিন্তু ইচ্ছে করলে কোয়ালিটেটিভ ডেটাও সংগ্রহ করতে পারি, আবার কোয়ান্টিটেটিভ ডেটাও আমি সংগ্রহ করতে পারি সেটা আর কি। প্রায়োরিটি ক্যান বি গিভেন টু আইদার ডেটা টাইপ অর দে ক্যান বি কনসিডার্ড ইকুয়ালি। এবং এটা আমাদের ক্রেসওয়েল খুব ভালো বলেছেন। ক্রেসওয়েল যে মিক্সড মেথড রিসার্চ তিন রকমের হয়। প্রথমটি কি, ডমিনেটেড বাই কোয়ান্টিফিকেশন সাপোর্টেড বাই দ্য কোয়ালিটেটিভ রিসার্চ, প্রথম ধরন। 2 নম্বর উল্টো, ডমিনেটেড বাই কোয়ালিটেটিভ রিসার্চ সাপোর্টেড বাই দ্য কোয়ান্টিফিকেশন। আর থার্ড, এটা সাইমালটেনিয়াসলি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ। আমি যদি দুটো একসঙ্গে দুটি সাইমালটেনিয়াসলি ব্যবহার করি আর কি, একত্রে যদি ব্যবহার করি, যেটা হচ্ছে থার্ড টাইপ। সুতরাং ক্রেসওয়েল কিন্তু এই তিন ধরনের মিক্সড মেথড রিসার্চের কথা বলেছেন। তাহলে একটা হচ্ছে ডমিনেটেড বাই কোয়ান্টিটেটিভ রিসার্চ, একটি ডমিনেটেড বাই কোয়ালিটেটিভ রিসার্চ, আর একটা হচ্ছে সাইমালটেনিয়াস। এই তিনটের কথা তারা বলেছেন। এবং যারা রিসার্চার, দে ট্রাইং টু এক্সপান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ওয়ান মেথড টু অ্যানাদার ইন অর্ডার টু কভারেজ অ্যান্ড টু কনফার্ম দেয়ার ফাইন্ডিংস। ঠিক আছে, সুতরাং গুণগত গবেষণা বা মিশ্র গবেষণা পদ্ধতির যে বিভিন্ন ডিজাইন যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক রকম হতে পারে। অসংখ্য রকম পন্থা বা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু গবেষকরা এটা কিন্তু ব্যবহার করেছেন সেটা আর কি। এবং আমরা দেখবো যে প্র্যাগমাটিজম, বিভিন্ন মাল্টিপল ভিউ পয়েন্ট, বায়াসনেস, আনবায়াসনেস, সাবজেক্টিভ, অবজেক্টিভিটি, সমস্তগুলোই কিন্তু মিশ্র পদ্ধতির একটি জায়গা আর কি। স্টেপস ফর কন্ডাক্টিং এ মিক্সড মেথড রিসার্চ। তাহলে মিক্সড মেথড আমি করবোটা কীভাবে আর কি, যে ডিটারমিন ইফ এ মিক্সড মেথড স্টাডি ইজ ফিজিবল। এটা কিন্তু আগে বুঝে নেওয়া দরকার যে এরকম কিন্তু ব্যাপারে আমরা অনেক সময় শুনি, এরকম একটা বক্তব্য রাখা হচ্ছে যে আমি মিক্সড মেথড করব। এটা কিন্তু ঠিক সেরকম পদ্ধতি নয়, কিন্তু দেখতে হবে ফিজিবল কিনা আর কি, আমার কাজে লাগবে কিনা সেটা আর কি, সম্ভব কিনা সেটা আর কি।
আইডেন্টিফাইং দ্য র্যাশনালিটি ফর এ মিক্সড মেথড স্টাডি, র্যাশনালিটি এবং ফিজিবিলিটি এটা আমার দেখে নিতে হচ্ছে। আইডেন্টিফাইং দ্য ডেটা কালেকশন স্ট্র্যাটেজি অ্যান্ড টাইপ অফ ডিজাইন, বিভিন্ন তথ্য সংগ্রহের কৌশল এবং নকশার ধরন সেগুলো আমাকে শনাক্ত করতে হচ্ছে সেখানে আর কি। ডেভেলপ কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড মেথডস, এবং তার যে বিভিন্ন রকম ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোর করসপন্ডিং সেগুলো আমাকে জানতে হচ্ছে সেটা আর কি। কালেক্ট কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা, অ্যানালাইজ ডেটা সেপারেটলি অর কনকারেন্টলি, পৃথকভাবেও আমি করতে পারি, কনকারেন্ট মিক্সড মেথড ডিজাইনও কিন্তু সম্ভব সেটা আর কি, কনকারেন্ট মিক্সড মেথডও পসিবল সেটা আর কি। সুতরাং কনকারেন্ট হতে পারে একসঙ্গে, সিকোয়েন্সিয়াল হতে পারে, সিকোয়েন্সিয়াল মানে কি একটা ডমিনেশন থাকবে, আরেকটা হতে পারে কনভার্সন করেও হতে পারে আর কি। সুতরাং কনকারেন্ট মিক্সড মেথড পদ্ধতি যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা কি দেখব সেখানে, যে সেখানে ডেটা কালেকশন কোয়ালিটেটিভ ওয়েতে হচ্ছে, ডেটা কালেকশন কোয়ান্টিফিকেশন কোয়ালিটেটিভ দুটোতেই হচ্ছে আর কি। দুটো থেকে আমরা তথ্য সংগ্রহ করছি, পদ্ধতিগতভাবে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তারপরে মিক্সিং দোজ অল টুগেদার, এবং তারপর দুটো পদ্ধতির মধ্যে পারস্পরিক কিন্তু আমরা যোগসূত্র স্থাপন করছি সেটা আর কি। সুতরাং দ্য এন্টায়ার প্রসেস অফ মিক্সড মেথড রিসার্চ ডিজাইনের কথা আমরা যদি বলি, তাহলে আমরা দেখব যেগুলো অনেকটাই দাঁড়িয়ে আছে এইভাবে, যে ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন অফ এনকোয়ারি। ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনের কথা আমরা কেন বলছি, কারণ বুঝতে হবে যে আমরা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের পক্ষে না, আমরা কোয়ান্টিটিভ রিসার্চের পক্ষে না, আমরা মিক্সড মেথডের পক্ষে না। দেখতে হবে কোন ধরনের ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনের মধ্য দিয়ে আমি এনকোয়ারিটা করছি। আমার যদি এইটা হয় যে আমি মনে করি যে আমি ফেমিনিস্ট এপিস্টেমোলজি যদি চাই, তা আমাকে কিন্তু তাহলে হয় ক্রিটিক্যাল হতে হবে, অথবা আমাকে অ্যান্টি পজিটিভিস্ট হতে হবে, অথবা আমাকে মিক্সড মেথড হতে হবে। কোয়ান্টিফিকেশন ইজ রাদার ডিফিকাল্ট সেখানে আর কি। হ্যাঁ সম্ভব, কিন্তু রাদার ডিফিকাল্ট। সুতরাং এই যে ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হতে হবে, এবং এটা বোঝা দরকার যে ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনের ভিত্তিতেই স্পষ্ট করে বলা যায়, যখন গুণগত ইট শুড বি দ্য পিওরলি কোয়ালিটেটিভ, যখন পরিমাণগত ইট শুড বি পিওরলি কোয়ান্টিটেটিভ, এবং যখন সেটা মিক্সড তখন সেটা কিন্তু হয় কোনো ডমিনেশন থাকবে, অথবা কনকারেন্ট হবে, অথবা কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমভাবে কনভার্টেড বা রূপান্তরিতভাবেও মিক্সড মেথড কিন্তু করা সম্ভব। এবং যদি সেটা কোয়ালিটেটিভ রিসার্চ হয়, এটা কিন্তু বিশেষত রিসার্চ কোয়েশ্চেন, অনেকে মনে করেন যে রিসার্চ অবজেক্টিভস, আমরা কিন্তু মনে করছি যদি কোয়ালিটেটিভ রিসার্চ হয় এটা কিন্তু শুড বি রিসার্চ কোয়েশ্চেন্স। ইট মে বি অ্যাজিউমড, প্রথমে অ্যাজাম্পশন আমি করতে পারি যে দিজ আর দ্য অ্যাজাম্পশনস অফ দ্য রিসার্চ স্টাডিজ ফলোড বাই দ্য রিসার্চ কোয়েশ্চেন্স, রিসার্চ কোয়েশ্চেন হোক তারপরে, ঠিক আছে। ডেটা কালেকশনও কোয়ালিটেটিভ হবে, ইফ দ্য রিসার্চ ইজ কোয়ালিটেটিভ ডেটা উইল বি কোয়ালিটেটিভ, তাই না। ডেটা অ্যানালিসিস করবো বিভিন্ন রকম পন্থায়, যে আমরা যেটা বলেছি যে বিভিন্ন রকম কোর ক্যাটেগরি, বিভিন্ন রকমভাবে কোডিং, ক্যাটেগরাইজিং, অ্যানালাইজিং, কম্পেয়ারিং, মেমোইং, এই সমস্তগুলোকে একত্রে করে শেষ পর্যন্ত আমরা কিন্তু সিদ্ধান্ত আমরা কিন্তু নিতে পারবো সেটা আমরা আর কি। তো এর ফলে আমরা আমাদের আজকের যে আলোচনা যেটা হলো, সেই আলোচনায় কিন্তু সামগ্রিকভাবে যেটা আমরা বলতে পারি যে দর্শনের একটা ভীষণ রকমের কিন্তু অনুষঙ্গ কিন্তু গবেষণার মধ্যে কিন্তু থাকছে সেটা আর কি। এবং সেই অনুষঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিংশ শতকের প্রথম দিকে এর যে উত্থান, এর যে অগ্রগতি, সেটা কিন্তু অনেকটাই কিন্তু পরিমাণগত গবেষণার উপর নির্ভর ছিল। প্রথম বিশ্বযুদ্ধ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, একটা অবিশ্বাস, একটা অস্পষ্টতা আমাদের গোটা পৃথিবীকে আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল সেটাকে আর কি। মনে হয়েছিল যে গবেষণা এবং বিকাশ, ডেভেলপমেন্ট, এটা পরিপূরক হওয়া দরকার। এবং এই কারণে আমরা দেখলাম লজিক্যাল পজিটিভিজমের সূত্র ধরে নতুন একটি গবেষণা আত্মপ্রকাশ করলো নতুনভাবে, যেটাকে বলা হয় পজিটিভিস্ট মুভমেন্ট অফ রিসার্চ। এবং এই মুভমেন্ট চলল প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, এবং তার আগে এই পজিটিভিস্ট মুভমেন্টের সূত্র ধরে অ্যান্টি পজিটিভিস্ট মুভমেন্ট আত্মপ্রকাশ করলো, যে আত্মপ্রকাশের ফলাফল হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এবং 1960 এবং 70-এর পরবর্তী সময়ে আবার লক্ষ্য করা গেল যে বিভিন্ন রকমের সংশয়, বিভিন্ন রকম স্কেপটিসিজম, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল থিওরি, এগুলো আস্তে আস্তে আমাদের গবেষণার যে কাঠামো, সেই কাঠামোটাকে আবার পাল্টাতে শুরু করলো, লিডিং টু পোস্ট মডার্নিজম, লিডিং টু মিক্সড মেথড রিসার্চ। সুতরাং আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরিশেষে আমরা ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, যাদের পরিচালনায় আমাদের এই সুযোগ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এই পর্যায়ে
টিচার এডুকেশন ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এই যে একটা বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে আমরা সামিল হতে পেরেছি বলে আইআইটি গুজরাটকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।